আজকে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তাররা যে 10ই সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে তারা যে ধর্নায় রয়েছে সেই ধর্না মঞ্চে স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সশরীরে উপস্থিত হয়। আপনারা দেখছেন দ্য ট্রেন্ডিং টপিক্সে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে সরাসরি স্বয়ং যে ডাক্তাররা বিগত 36 দিন থেকে বিভিন্ন ধর্না কর্মসূচি চালাচ্ছে, প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে আরজিকর মামলায় নিয়ে দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে, এবং বিগত 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু ধর্নায় রয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গিয়ে হঠাৎ করে সেই ধর্না মঞ্চে স্বয়ং উপস্থিত হয় এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী যেটা বলে যে আজকে আমি আপনাদের দিদি হিসাবে এসেছি, আপনাদের যত দাবি রয়েছে সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে বিবেচনা করা যাবে বা বিবেচনা করব, আপনাদের দাবিগুলো প্রত্যেকটা দাবি বিবেচনা করা হবে, আপনারা কাজে ফিরে আসুন। উনি কিন্তু এখানে যত হাসপাতাল রয়েছে প্রত্যেকটা হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি, সেই রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দেওয়ার কথা বলেছে এবং নতুন করে সেই রোগী কল্যাণ সমিতি গঠন হবে সেটা জানিয়েছে, এবং সৎসঙ্গে এটা জানিয়েছে যে এই রোগী কল্যাণ সমিতিতে সেই কলেজেরই প্রিন্সিপাল থাকবে, সঙ্গে নার্স থাকবে, ডাক্তাররা থাকবে। উনি এখানে পরিষ্কার এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে কথা বলেছে, যেটা কিছুজন বলছে যেটা স্বাধীন ভারতের ইতিহাসে একটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং মানবিক দৃষ্টিভঙ্গি, যে একজন মুখ্যমন্ত্রী মাথা নত করে সেই যারা আন্দোলনকারী তাদের সঙ্গে দেখা করছে এবং উনি বারবার দেখা করছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 10ই সেপ্টেম্বর সন্ধ্যা 5 ঘটিকায় ডাক্তারদের সঙ্গে যে আন্দোলনরত ডাক্তার তাদের সঙ্গে বসতে চেয়েছিল, কিন্তু ডাক্তাররা কোনো না কোনো কারণে রাজি হয়নি। 11ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার পুনরায় ডাক্তারদেরকে মেল করে এবং সেই মেলের ত্রুটি হিসাবে ডাক্তাররা যেটা জানায় যে সেই মেলে রেসপেক্টেড স্যার বলা হয়েছে, ম্যাডাম বলা হয়নি। তারা বলেছে যে এখানে শুধুমাত্র স্যাররা আন্দোলনে নেই, ম্যাডামরাও রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু সেই মেল কারেকশন করা হয়েছে এবং তাদের যে 11ই সেপ্টেম্বর যে নবান্নের সচিবালয়ে বসার কথা ছিল, সেই নবান্নের সচিবালয়ের যে আলোচনা সভা, সেই আলোচনার সভার জন্য ডাক্তাররা কিন্তু 4 ধরনের শর্ত রেখেছিল। সেই শর্তগুলো হচ্ছে যে প্রকৃত যে পুরোপুরি যে আলোচনাটা সেটা লাইভ স্ট্রিমিং করা হোক, মানে লাইভ দেখানো হোক, এবং সম্পূর্ণ আলোচনা ডাক্তারদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি নিয়ে হোক। আমি আপনাদেরকে জানাবো ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 5 দফা দাবি কি কি। এক দাবি হলো যে তাদের এই যে আরজিকর মামলা, এই আরজিকর মামলার যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণের যারা ছেড়খাড় করার চেষ্টা করেছে তাদের প্রত্যেকের নামে তদন্ত করা হোক এবং দোষীদের প্রকৃত শাস্তি দেওয়া হোক। তৎসঙ্গে এই আরজিকর কলেজের যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের বিপক্ষে তদন্ত করা হোক এবং শাস্তি দেওয়া হোক। তৎসঙ্গে এটা জানিয়েছে ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে যে প্রতিটি হসপিটাল এবং মেডিকেল কলেজের থ্রেট কালচার, সেই থ্রেট কালচারকে রদ করা হোক এবং ডাক্তারদের যে সুরক্ষা, সেই সুরক্ষা সুনিশ্চিত করা হোক। এভাবে ওর ডাক্তাররা কিন্তু 5 দফা দাবি জানিয়েছিল। সেটাই সেই যে আলোচনা যে 11ই সেপ্টেম্বর হওয়ার কথা, সেই আলোচনা সভায় সেগুলো যেন মুখ্য বিষয় হয় এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর দাবি জানিয়েছে যে মুখ্যমন্ত্রী সেই আলোচনা সভায় যেন স্বয়ং উপস্থিত থাকে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আলোচনা, সেই আলোচনা পুরো আলোচনাটা ভিডিও রেকর্ডিং করা হবে এবং ভিডিও রেকর্ডিংয়ের কপি সরকারের কাছে থাকবে, তৎসঙ্গে ডাক্তারদের দেওয়া হবে এবং ডাক্তারদের যে দাবি দেওয়া রয়েছে 5 দফা দাবি, সেগুলো নিয়েই আলোচনা হবে। কিন্তু ডাক্তাররা সেখানে আরেকটি দাবি জানায় যে সেই আলোচনা সভায় যেন 30 জনকে ডাক্তারদের সেখানে অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার সেটাও মেনে নিয়েছিল, কিন্তু শেষমেশ যখন আলোচনার সময় হয়ে এসেছিল, ডাক্তাররা তাদের যে শর্ত, সেই শর্তে অনড় থাকে যে লাইভ স্ট্রিমিং। একমাত্র এই লাইভ স্ট্রিমিংয়ের জন্য শেষমেশ কিন্তু মুখ্যমন্ত্রী 2 ঘন্টা সেই আলোচনার যে সচিবালয় ছিল নবান্নের, সেই সচিবালয়ে অপেক্ষা করার পরও শেষমেশ কিন্তু সেই আলোচনা সভা হয় না বা আলোচনা হয় না।
সেই আলোচনা সভা থেকে ডাক্তাররা কিন্তু বাসে করে চলে আসে। আজ গতকাল রাতে এক ঝড় বৃষ্টি হয়েছিল, এই কারণে আজকে যেটা মুখ্যমন্ত্রী জানালো যে ঝড় বৃষ্টির কারণে উনিও রাত জেগেছিল এবং তাদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, সেই কারণে উনি আজকে ছুটে গেছে সেই ধর্ণা মঞ্চে এবং তাদেরকে সেই আন্দোলনের বিরোধিতা উনি করেনি। উনি বলছে যে আন্দোলন চালিয়ে যাও কিন্তু কর্মে ফিরে আসো, এরকমটাই দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেছে আমি আপনাদেরকে শোনাবো। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব এবং আপনাদের আমি বলতে পারি, বাদবাকি আপনাদের যা ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে।
দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা, যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে, ক্যাথলেবও চেঞ্জ করতে পারে না, ক্যাথিটার চেঞ্জ করতে পারে না। সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো, আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, যে যা খাবার দিচ্ছে সব খাবারটা খাবেন না। হ্যাঁ, নিশ্চয়ই জাস্টিস হবে। সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। আমি আপনাদের কাছে আবেদন ছাড়া আর তো কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। পরিষ্কার। এখানে কিন্তু বিরোধীরা আজকের যে নজিরবিহীন সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর এই হঠাৎ করে ধর্ণা মঞ্চে উপস্থিত হওয়া,
সেই ধর্ণা মঞ্চের উপস্থিত হওয়া নিয়ে বিরোধীরা কিন্তু কোনো রকম সমালোচনা করা ছাড়ছে না। এই জায়গাটায় এখন আমাদের যদিও সব থেকে যেটা আলোচনার বিষয় এটা দেখার যে ডাক্তাররা মুখ্যমন্ত্রীর এরকম একটা আবেদন, সেই আবেদনের কাছে ডাক্তাররা কিভাবে সাড়া দেয়, তারা কর্মে ফিরে আসে কিনা এটা দেখার। কারণ সুপ্রিম কোর্টও বিগত দিনে ডাক্তারদেরকে তাদের কর্মে ফিরে আসার 10ই সেপ্টেম্বর পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে স্বয়ং উপস্থিত হয়ে তাদেরকে কর্মে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছে। উনি বলেছে তোমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আমি স্বাগত জানাই, আমিও প্রতিবাদ থেকে উঠে এসেছি, তোমরা তোমাদের প্রতিবাদ চালিয়ে যেতে পারো, এর জন্য আমি তোমাদের এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেব না, কিন্তু কর্মে ফিরে আসো। কারণ বহু সাধারণ মানুষ যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, উনি এরকম করে অনুনয় বিনয়ের মাধ্যমে ডাক্তারদেরকে কাজে ফিরে আসার আহ্বান করছে। কিন্তু বিরোধীরা কোনো রকম সমালোচনা ছাড়ছে না। বিরোধীরা এখানে কেউ কেউ বলছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পলাতক হয়েছে, তার যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে, সেটার উদাহরণ দিয়ে বলছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, এই কারণে মমতা ব্যানার্জি আজকে মাথা নত করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে আর এক দল যারা কিন্তু সেই বিরোধীদের যে কুৎসা, বিরোধীদের যে এই সমালোচনা, সেই সমালোচনার জবাব দিয়েছে। কারণ আমরা সাক্ষী থেকেছি যে দিল্লির বুকে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনকে ব্যাহত করতে রাস্তায় তার কাটা মানে খিল লাগিয়ে দেওয়া হয়েছে। সেই কৃষক আন্দোলনকে ব্যাহত করার জন্য কোনো রকমভাবে সরকার কসরত করা ছাড়েনি। সেই কৃষকদের সঙ্গে আতঙ্কবাদী সুলভ আচরণ করা হয়েছে। প্রায় 700 জন কৃষক মারা গেছে, তারপরও কিন্তু প্রধানমন্ত্রী কখনো এভাবে আজকে যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে নজিরবিহীন দৃশ্য দেখালো, সেরকমভাবে সেই ডাক্তার যে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বা আলোচনায় বসেনি। এতগুলো প্রাণ চলে গেছে, বসেনি কখনো। আমরা উদাহরণ হিসাবে দেখতে চাই, যারা সাধারণ মানুষ আজকে যেটা বিরোধীদের কুৎসার জবাব হিসাবে দিচ্ছে, যে উত্তরপ্রদেশে আন্দোলনকে ব্যান্ড করা হয়েছে। আজকে প্রায় 1.5 বছর ধরে মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী একটি বারের জন্য মণিপুর যাওয়ার প্রয়োজন মনে করছে না। তাদের সেই মণিপুরের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবেলার কোনো সদিচ্ছা প্রয়োগ করছে না। আর প্রধানমন্ত্রী কেন, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে কোনো সদিচ্ছা গ্রহণ করছে না, সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না। 1.5 বছর থেকে দুটো সম্প্রদায়ের মধ্যে মণিপুরে দাঙ্গা লেগে আছে, সেখানে হিংসার আগুন এমনভাবে ছড়িয়ে গেছে যে বিগত 11 দিনে 9টি প্রাণ গেছে। আর যারা সেই হিংসার সঙ্গে জড়িত, তাদের হাতে ড্রোন লেগেছে, তারা সেই ড্রোনের মাধ্যমে রাজ্যপাল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করছে, তারা পুলিশ প্রশাসন সেনার উপরে হামলা করছে, কিন্তু প্রধানমন্ত্রী কোনো রকম সদর্থক ভূমিকা নিচ্ছে না। এভাবেই বিরোধী আজকে মমতা ব্যানার্জির যে সেই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে যাওয়া নিয়ে বিরোধীরা যে কুৎসা ছড়াচ্ছে, বিরোধীরা যেভাবে আক্রমণ করছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জি তার চেয়ারের বা তার ক্ষমতার বাঁচানোর জন্যই এখানে গেছে সিম্পেথি আদায় করার জন্য, সেই বিরোধীদের কুৎসাকে কিন্তু মোকাবিলা করছে জনগণ এই সব ইয়েগুলোকে নিয়ে। কিন্তু এখানে সব থেকে যেটা দেখার বিষয় যে ডাক্তাররা আগামী দিনে কর্মে ফেরে কিনা, এটা হচ্ছে বর্তমানে এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয়। কারণ মুখ্যমন্ত্রী এটাও বলেছে যে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে হয়তো ছোট হয়েছি, কিন্তু এটাকে ছোট হওয়া বলবে না, আমি আপনাদের কাছে বড় হয়েছি, আমি আপনাদের আজকে দিদি হিসাবে আপনাদের কাছে এসেছি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস। আপাতত এটুকু।